মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, যার দায়িত্ব হলো দক্ষিণ এবং সেন্ট্রাল এশিয়া এবং ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গরের সাথে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বৈঠক হয়েছে, কিন্তু ইউনূসের কিন্তু কোনো বৈঠক হলো না। এই বিষয়টার সিগনিফিকেন্স আমাদের একটু খুঁজে দেখা দরকার। আমাদের চলমান ঘটনা প্রবাহে বিশেষ করে গত 2-3 দিনে সার্জিও গরের ঢাকা সফর নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং সকল পক্ষ, প্রায় 2-1 জন বাদ দিয়ে সকল পক্ষ বলছিল, বিশেষ করে ছদ্মবেশী ইউনূসের পক্ষগুলো যেগুলো তারেক রহমানের বন্ধু হিসাবে পরিচয় দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে, ওরা বলছিল যে সার্জিও গরের বাংলাদেশে আসার একমাত্র কয়েকটা কারণের মধ্যে একটা কারণ ছিল যে ইউনূসকে প্রেসিডেন্ট তৈরি করার জন্য তারেক রহমানের উপর প্রেশার ক্রিয়েট করা। এতে তো কোনো সন্দেহ নাই যে তারেক রহমান আর ইউনূসের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, লন্ডনে নাকি চুক্তিও হয়েছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, ইউনূস হবেন প্রেসিডেন্ট। এবং ইউনূস প্রেসিডেন্ট হওয়ার জন্য কিন্তু দীর্ঘ হোমওয়ার্ক করেছেন। সেই জুলাই সনদ নামে একটা জিনিস উনি তৈরি করিয়েছেন, অনেক বাংলাদেশের শত শত কোটি টাকা খরচ করিয়ে আলী রিয়াজের মতো চিহ্নিত বিদেশিগুলোকে এবং বাংলাদেশের শত্রুদেরকে নিয়ে এসে হাজার হাজার কর্মঘণ্টা দেশের নষ্ট করে, দেশের সম্পদ নষ্ট করে, দেশের ইনফ্রাস্ট্রাকচার আমাদের মিটিং রুমগুলো নষ্ট করে ফরেন সার্ভিস একাডেমির এইটা তৈরি করা হয়েছিল যে ইউনূস প্রেসিডেন্ট হবে, তারেক রহমান প্রাইম মিনিস্টার থাকবে এবং ইউনূস অত্যন্ত ক্ষমতাশালী প্রেসিডেন্ট হবে এবং প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হবে। ইউনূস কিন্তু আমৃত্যু বাংলাদেশের বিভিন্ন পদে থাকতে চায়, মৃত্যুর আগে সে আর কিন্তু কোনো ঝামেলায় যেতে চায় না, সে এইভাবে রাষ্ট্রপতি বা বড় কোনো পদ নিয়ে মৃত্যুবরণ করতে চায়। ইউনূসের এই ডিজায়ার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এবং সবাই ধারণা করছিল, বলছিল যে সার্জিও গর এসে ইউনূসকে অনেক কিছুর পাশাপাশি ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার জন্য তারেক রহমানকে চাপ দিবে। কিন্তু বস্তুত দেখা গেল যে সার্জিও গরের সাথে ইউনূসের কোনো বৈঠক হয়েছে এমন কোনো তথ্য আমাদের নাই, অর্থাৎ দুজনের দেখা হয় নাই বলে আমরা ধরে নিতে পারি। এটা তো আগে কখনো দেখা যায় নাই। এর আগে যখন হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসেছিল সেক্রেটারি অফ স্টেট হিসাবে, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের আরও এরকম উচ্চ পর্যায়ের যদি কোনো কর্মকর্তা আসে, 2-1বার অবশ্য তারা ইউনূসের সাথে দেখা করে নাই, বাট বেশিরভাগ সময় ইউনূস কিন্তু তাদের সাথে মিটিং করার সুযোগ পেত এবং তারা ইচ্ছে করে ইউনূসের সাথে মিটিং করতো। আপনাদের মনে আছে কিনা, হিলারি ক্লিন্টন যখন বাংলাদেশে এসেছিলেন, উনি দিল্লি থেকে এসেছিলেন, প্লেন থেকে বের হইতে গড়িমসি করছিলেন, তারপরে ওইখান থেকে উনি প্রাইম মিনিস্টার অফিসে গেলেন, আমাদের ফরেন মিনিস্টার দীপু মনির সাথে মিটিং করলেন, কিন্তু পরের দিন ভোরবেলা দেখা গেছে যে হিলারি ক্লিন্টনের দুই পাশে 2 জন, এক পাশে ইউনূস আর এক পাশে ব্র্যাকের মালিক, এখন মরে গেছেন, এই ফজলে হাসান আবেদ, এই দুটোকে নিয়ে খুব সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় অথবা ইউনূসের বাড়িতে হতে পারে, আমার এখন খেয়াল নেই, এখানে উনি মিটিং করছেন। তাহলে এখন ইউনূসের সাথে সার্জিও গরের বৈঠক হলো না কেন? সার্জিও গর যদিও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী নয়, কিন্তু বর্তমানে তো তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ এবং তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে এই অঞ্চলে পাঠানো হয়েছে। এবং সার্জিও গরকে যখন রাষ্ট্রদূত করা হয় তখন কিন্তু ওনাকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, যেখানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে শপথ বাক্য পাঠ করিয়েছেন তাদের স্টেট ডিপার্টমেন্ট বা ফরেন মিনিস্ট্রির একজন কর্মকর্তা, যিনি সেক্রেটারি অফ স্টেট রুবিওর নিচে চাকরি করেন। বুঝতেই পারছেন যে সার্জিও গরকে কত গুরুত্ব দিয়ে থাকেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু দেখা গেল যে ইউনূসের সাথে সার্জিও গরের দেখাই হলো না। এখন এইটার একটা কারণ হতে পারে যে চালাকি করে হলো না, যে ইউনূসের সাথে যদি সার্জিও গর বৈঠক করে তাহলে যদি সবাই মনে করে যে ইউনূসের হয়ে সার্জিও গর প্রেসার দিতে এসছেন, এটা হতে পারে না, হতে পারে। কিন্তু আরেকটা জিনিস কিন্তু কেউ ভাবছে না, সেটাও হতে পারে যে আসলে ইউনূসকে মার্কিন যুক্তরাষ্ট্র আর পছন্দ করছে না। এবং আমার মনে হয় ওই জিনিসটা হওয়ারই সম্ভাবনা বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে যেটা করেছে বাংলাদেশের সাথে, বিশেষ করে জো বাইডেনের আমল থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে, এমনকি তাদের এই যে সর্বগ্রাসী যে বাণিজ্য চুক্তি, এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড, এটাও কিন্তু আমি বলবো যে আসলে এক ধরনের উন্মত্ততা, বুদ্ধিহীন, এটা আসলে কোনো ধোপে টেকে না। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মতো এই ধরনের একটা রাষ্ট্রকে, যে সব দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে ছোট, ইকোনমিতে কত ছোট, এইরকম একটা রাষ্ট্রকে এইরকম এক্সপ্লয়েট করার জন্য একটা চুক্তি করলো। এই চুক্তিটা একদিক থেকে যারা করেছে, অর্থাৎ ইউনূস এবং তারেক রহমান, তাদের দিকে চেহারার দিকে তাকালে যেমন আপনার মনে হবে যে এই লোকগুলা সত্যিকারে ক্ষমতার জন্য কত কি না করতে পারে, রাষ্ট্রটাকে কতভাবে বিক্রি করে দিতে পারে। আবার যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান,
তখন আপনার মনে হবে সত্যি কি পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার একটা দরিদ্র বা উন্নয়নশীল, এখন তো দরিদ্র হয়ে গেছে, শেখ হাসিনার সময়টা উন্নয়নশীল রাষ্ট্র ছিল, একটা উন্নয়নশীল রাষ্ট্রের সাথে এরকম চুক্তি করতে পারে? মানে এত নিষ্ঠুরতা কি সম্ভব? আপনি দেখবেন সিনেমাতে, যে দেখবেন সিনেমাতে নায়ক ভিলেন তো প্রায় সমান সমান মারপিট করতে পারে, নায়ক যদিও এক সময় জিতে, কিন্তু আপনি যদি নায়ককে বানালেন একটা তেলাপোকা আর ভিলেনকে বানালেন একটা সাপ, সাপ এক বলে এক ইয়েতে খেয়ে ফেললো তেলাপোকাটাকে, তাহলে 3 ঘন্টা সিনেমাটা হবে কি দিয়ে? তাই না? 2-2.5 ঘন্টার একটা সিনেমা হতে হলে তো এমন হয় যে সাপের সাথে তেলাপোকাটা পারছে, যুদ্ধ করছে, উঠছে, কানে নাকে বসছে, সেরকম হলেও কিন্তু আপনি মুভিটা চালিয়ে নিতে পারবেন। অর্থাৎ দুটো ভিলেন এবং নায়কের ক্ষমতার কিন্তু একটা ভারসাম্য থাকতে হয়। কিন্তু এই যে একটা সর্বগ্রাসী বাণিজ্য চুক্তিগুলো, এখানে কিন্তু কোনো ভারসাম্যই রাখা হয় নাই, সব বাংলাদেশকে করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যে এখন ক্রমে চীনের থেকে নেমে যাচ্ছে, তাদের যে মহাপরাক্রমশালী ভূমিকা পৃথিবীতে আর থাকছে না, তারা যে 1 নম্বর সুপার পাওয়ার থাকতে পারছেন না, এটা বুঝি ওইখানে উঠিয়ে দেওয়া বুঝি বাংলাদেশের দায়িত্ব। অর্থাৎ বাংলাদেশ ওখান থেকে দ্রব্য কিনবে আর মার্কিন যুক্তরাষ্ট্রকে সাপ্লাই করবে, যেটা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার 1 নম্বর স্থান ধরে রাখতে পারেন। বিষয়টা অনেকটা এইরকম হয়ে গেছে। এটা একটা অবাস্তব কল্পনা না? একটু গভীরভাবে ভাববেন। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যা কিছু করেছে এখন পর্যন্ত সবকিছু কিন্তু অবাস্তব, অকল্পনীয়। একইভাবে আমাদের দিকে যেগুলো ছিল এগুলো যে কি পরিমাণ নিষ্ঠুর এবং দেশপ্রেমহীন এই চুক্তি করার ক্ষেত্রে, এটা কিন্তু সুস্পষ্ট। কিন্তু এগুলো কি মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ভাবছে না? নিশ্চিতভাবে ভাবছে। আর এগুলো যদি ভাবে তাহলে আপনি বুঝতে পারেন যে ইউনুসকে তারা আসলে আর গুরুত্ব দিবে না। অর্থাৎ আরেকটা কারণ হলো ইউনুসকে গুরুত্ব না দেওয়ার, তারা কিন্তু দেখেছে যে তারা পৃথিবীতে যত জায়গায় যত ধরনের নিজস্ব লোকজন তৈরি করেছে নোবেল প্রাইজ বা ইত্যাদি দিয়ে, প্রত্যেকেরই নিজ দেশের জন্য কিছু করার, হ্যাঁ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে, কিন্তু নিজের দেশের কিছু করার জন্য তাদের এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা থাকে। যেমন আমরা দেখেছি যে অং সান সুচিকে দেখ, মিয়ানমারের দেশের জন্য কি কত ভাবে না সে খেটেছে, এখনো জেল খাটছে, তাই না? সে কিন্তু এই রোহিঙ্গাদের বিপক্ষে কথা বলার জন্য ইয়েতে চলে গেছিল, সামরিক যে জান্তা তাকে জেলে আটকে রেখেছে এখন, দি হ্যাগে চলে গিয়েছিল। মনে আছে আপনাদের এগুলা? ইউনুস কিন্তু, ইউনুসের এই ধরনের কোনো গুণই নাই। অর্থাৎ ভিলেনেরও যে কোনো না কোনো জায়গায় একটা গুণ থাকতে হয়, সেই গুণটাও ইউনুসের নাই। এটা তারা স্টাডি করছে না, দেখছে যে ইউনুস ঢুকেই রাষ্ট্রটাকে গ্র্যাব করার জন্য, টাকা করি মানে হস্তগত করার জন্য জঙ্গিরা মিলে, আপনারা যারা আলী বাবা মুভি দেখেছেন, আলী বাবা 40 চোর দেখেন নাই, আমাদের বিখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান ডাকাতদের ওই ওই সিসিম ফাঁক বলে ডাকাতদের সেই গুহাতে ঢুকে সোনা জহরত হীরার বিভিন্ন স্তূপের উপর কিভাবে লাফ দিয়ে পড়ে, একবার সোনার স্তূপে লাফ দেয়, একবার হীরার স্তূপে লাফ দেয়, একবার অন্যান্য মণি মাণিক্যের স্তূপে লাফ দেয়। ইউনুস কিন্তু রাষ্ট্রের মধ্যে ঢুকে রাষ্ট্র ক্ষমতাটা দখল করে কিন্তু এইভাবে কোন দিক খাবে আর কোন দিক খাবে না এইরকম কিন্তু সে লাফালাফি করে কিন্তু খেয়েছে। মানে সব দিক থেকে আমরা এগুলা জানি। এবং কোনো কোনো হিসাবে দেওয়া হয়েছে ইউনুস প্রায় 40 থেকে 50 হাজার কোটি টাকার লাভ তুলে নিয়েছে 2 বছরেরও কম সময় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থেকে। আর জঙ্গিরা তো এক একটা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি ওদের তো এমনিতে আর কোনো আসলে জ্ঞান যুক্তি ওদের মধ্যে কাজ করে না, কিন্তু যতটুকুনো কাজ করে সেটার মধ্যেও কিন্তু ইউনুসকে আর আসলে ইউনুস দিয়ে যে তাদের কোনো উদ্দেশ্য পূরণ হবে এইটা আসলে ভাবার কোনো কারণ নাই। সুতরাং ওইখান থেকে বোঝা যায় যে আসলে যে হাইপটা তোলা হয়েছিল যে ইউনুসকে রাষ্ট্রপতি করার জন্য এরা আসতেও পারে, কিন্তু আবার ইউনুসকে বাদ দেওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আপনি যদি একটা ঠান্ডা মাথায় যে কোনো সুপার পাওয়ার, সে মার্কিন যুক্তরাষ্ট্র হোক, চীন হোক, রাশিয়া হোক, ভারত হোক, এরাই তো এখন বর্তমান বিশ্বের 4টা সুপার পাওয়ার। তারপরে হয়তো আসবে জাপান, জার্মানি, ফ্রান্স, ইউকে, ব্রাজিল, এই দেশগুলো আসবে। প্রথম 4টা সুপার পাওয়ার তো এখন কে কত নাম্বার সেটা ও বলা যায়, কিন্তু এই 4টা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত, এইভাবে আপনি ধরতে পারেন। যাদের মাথায় একটুখানিও বুদ্ধি আছে তারা কিন্তু বুঝবে যে দীর্ঘমেয়াদে ইউনুসকে দিয়ে কোনো কাজ আদায় করা সম্ভব না, স্বল্প মেয়াদে সম্ভব। কারণ এত নিষ্ঠুর, ইউনুসের মতো নিষ্ঠুর দানব আকৃতির, মানে মননে দানব, মগজে দানব, লোভে দানব, এইরকম দানবকে দিয়ে মানে শুধু দানব তো শুধু নিজেরটাই দেখে। ফলে ইউনুসকে দিয়ে আসলে দীর্ঘমেয়াদে কোনো কাজ হবে না। তারা যদি ভাবে আমার আপনার মতো ঠান্ডা মাথায়, তাহলে দেখবে যে বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র সবার স্বার্থ দীর্ঘমেয়াদে রক্ষা করতে পারে। অর্থাৎ ভারতের, চীনের, মার্কিন যুক্তরাষ্ট্রের, রাশিয়া, সবারই দীর্ঘমেয়াদে একমাত্র আওয়ামী লীগ তাদের স্বার্থ রক্ষা করতে পারে। হ্যাঁ, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অবুঝ, শিশুর মতো অবুঝ হয়ে কেউ যদি ঢোকে যেটা সব স্বার্থ আমারই রক্ষা করবে, সেটা তো আসলে হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রকে সেটা বুঝতে হবে যে তাদের সেই দিন আর নাই, তারা চীনকে ঠেকিয়ে রাখতে পারে না, ভারতকে ঠেকিয়ে রাখতে পারে না,
তারা চেয়েছিল রাশিয়াকে ধ্বংস করে দিবে ইউক্রেনের মাধ্যমে, সেটাও তারা করতে পারেনি। ইরানে দেখেন, ইরানে কিভাবে নাস্তানাবুদ হচ্ছে, যদিও ইরানও ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তো বিজয় লাভ করছে না সহজে। এই জিনিসগুলো যদি তারাও বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু বুঝবে যে আওয়ামী লীগ ছাড়া উপায় নেই। এই দিক থেকেই আসলে সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গরের বৈঠকটাকে দেখতে হবে। আর মাশাল্লাহ আমাদের সুখের কথা হলো যে সাবের হোসেন চৌধুরী তো আওয়ামী লীগ নেতা হিসেবে এবং কূটনীতি বলুন, আন্তর্জাতিক অঙ্গনে চলাফেরা, বিশ্ব নেতাদের সাথে মেলামেশা, এগুলোর দিক দিয়ে সাবের হোসেন চৌধুরী একেবারে একটা অনবদ্য পজিশনে আছেন। বাংলাদেশে এখন যত মানুষ অবস্থান করছে তাদের মধ্যে আসলে রাজনীতিবিদদের মধ্যে সাবের হোসেন চৌধুরীর চেয়ে ম্যাচিওর, অন্তত আন্তর্জাতিক অঙ্গনে যে আমরা যে অশোভন বাংলায় বলি যে খেলার জন্য, তো সাবের হোসেন চৌধুরীর মতো এরকম তুখোড় রাজনীতিবিদ কম আছেন। মানে উনি আসলে খেলোয়াড় না, উনি হলেন প্রজ্ঞার সাথে এগুলোকে হ্যান্ডেল করার মতো, এগুলোকে ঠিকভাবে ম্যানেজ করার মতো এইরকম একজন নেতার সাথে সার্জিও গোরের বৈঠক। এবং সার্জিও গোর বোঝেন সাবের হোসেন, ঢাকায় উনি যে সার্কাসের মধ্যে পড়েছিলেন, খলিল, তারেক রহমান, আমার অন্যান্য ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন, আমি সেই সার্কাসটা বর্ণনা করেছি, এখানে যাচ্ছি না। সেখানে সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক হওয়ার পরই তো সার্জিও গোরের কিন্তু চেহারা পরিবর্তন হয়ে গেছে নিশ্চিতভাবে। এবং আওয়ামী লীগ ছাড়া আসলে কারো স্বার্থ রক্ষা হবে না। প্রত্যেকটা পরাশক্তি কিন্তু ক্রমে বুঝতে পারছে। অদূর ভবিষ্যতে আপনারা দেখবেন যে বাংলাদেশের বাস্তব অবস্থা বিবেচনা করে প্রতিটা রাষ্ট্র ঘুরে ফিরে আওয়ামী লীগের কাছে আসবে। আর বাংলাদেশের অর্থনীতি যেহেতু তারেক রহমান তুলতে পারছেন না, ইউনূস যেহেতু ধ্বংস করে দিয়ে চলে গেছে, ফলে বাংলাদেশের মানুষও কিন্তু এখন ক্ষুধার জ্বালায় ফিরে আসবেন কিন্তু শেখ হাসিনার কাছে। এখন আর এটা বলার অপেক্ষা রাখে না যে শেখ হাসিনাকে, যে উনি যে ডিসেম্বরে আসবেন, সেই ডিসেম্বরে আসার পরে বাংলাদেশের কি পরিস্থিতি হবে, ততদিনে মানুষ আরো বেশি ক্ষুধার্ত হবে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কিনিরাও যে প্রস্তুতি নিচ্ছে তার একটা প্রমাণ হলো সাবের হোসেন চৌধুরীর সাথে এই সার্জিও গরের বৈঠক। এই জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, বাস্তবে যেটা দেখা গেছে যে গরের সাথে ইউনূসের দেখাই হয়নি, ফলে আসলে ইউনূসকে তারা যে তাদের খাতা থেকে বাতিল করে দিয়েছেন এইটা বোঝা যায়। তবে পরিপূর্ণভাবে বোঝা যাবে তারেক রহমান সাহেব তার রাষ্ট্রপতি পদে নমিনি দেওয়ার পর। কারণ তারেক রহমান যদি ইউনূসকে রাষ্ট্রপতি না করেন আমরা তো খুশি হব, কিন্তু এটা তো আবার এক ধরনের চুক্তিভঙ্গ হয়ে যায়, তাই না? সেটার জন্য আবার তারেক রহমান সাহেবকে কোনো না কোনো পর্যায়ে তো কাফারা দিতেই হবে। সব মিলে আমাদের জন্য আসলে অনেক কিছু দেখার আছে। আপনি দেখেন তারেক রহমানের সামনে বিপদ, ইউনূসের সামনে বিপদ, জঙ্গিদের সামনে বিপদ। এখন আশার আলো এবং সুখের পথ, আলোর পথ কিংবা ভরসার পথ শুধু আওয়ামী লীগের সামনে। অর্থাৎ সামনের দিনগুলো বিএনপি এবং 24-এর জঙ্গি কোয়ালিশনের জন্য যতটাই কঠিন, আওয়ামী লীগের জন্য কিন্তু ততটাই সহজ। হ্যাঁ, এই কথা শুনলে অবশ্য জঙ্গিদের পক্ষের অনেক বিশ্লেষক বলে যে যখনই শেখ হাসিনা আসার কথা আসে ওরা সবাই কিন্তু এক হয়ে যায়, অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপি, হেফাজত, তারা এত সবসময় এক। কিন্তু সেনাবাহিনী কি তাদের পক্ষে থাকতে পারবে? অতীতে তো এমন কোনো উদাহরণ নাই যে সেনাবাহিনী এরকম পরিস্থিতিতে দুর্বলের পক্ষে ছিল। আর সেনাবাহিনী যদি আজকেও যদি এই বিএনপি, এনসিপি আর জামাতের কাছে না থাকে, তাহলে তো বাংলাদেশ আওয়ামী লীগের জন্য 1 ঘন্টার ব্যাপার পুরো বাংলাদেশে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, তাই না? এই দিকটা বিএনপি যদি এখন ভাবে ভালো করে, তারা হয়তো আগে ভাগে আওয়ামী লীগের সাথে সন্ধি করবে, নতুবা আসলে বাংলাদেশ যে শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের হাতে চলে যাচ্ছে, এইটা যেমন একদিকে ফরগন কনক্লুশন অর্থাৎ হবে, আরেকদিকে এটা কিন্তু এমনকি বিএনপির জন্য একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট হবে, বিপদ হবে। আশা করি প্রধানমন্ত্রী তারেক রহমান আপনি এই জিনিসটা একটু ভেবে দেখবেন, ভেবে দেখে আপনার নিজের ভবিষ্যৎ এবং আপনার দলের ভবিষ্যতের জন্য যেটা ভালো হয় সেইটা আপনি করবেন।